কড়া নিরাপত্তায় বুধবার সন্ধ্যা 6:30টায় আদালতে হাজির করা হয় সদ্য ক্ষমতাচ্যুত সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে। এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএএম আদালত চত্বরে মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। আদালতে কঠোর অবস্থানে ছিলেন সেনা ও বিজিবি সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। তাদের মধ্যে হকার শাহজাহান হত্যায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে অভিযুক্ত করা হয়। বাংলাদেশে যত অত্যাচার নিপীড়ন হয় তার সাথে সবসময় উনি জড়িত ছিল, তার বিচার চাই। আসামির পক্ষে ঢাকা আইনজীবী সমিতির পুলিশ সদস্য দাঁড়াবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে আদালত বিগত সরকারের এই 2 প্রভাবশালী নেতার 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় আদালতে রাষ্ট্র ও বাদীপক্ষের কোনো আইনজীবী না থাকায় প্রসিকিউশনের মাধ্যমে পরিচালিত হয় মামলা। মাননীয় আদালত এজাহার এবং মামলার ডকেটস পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণ ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিচালকদের স্বেচ্ছাচারিতা আর লাগামহীন খেলাপি ঋণে ডুবতে বসেছে দেশের ডজন খানেক ব্যাংক। নবনিযুক্ত গভর্নর দায়িত্ব নিয়েই বললেন, কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতাই এর জন্য দায়ী। ব্যাংকিং খাতের রিফর্মের কনটেক্সটে প্রত্যেকটা যারা দুর্বল ব্যাংক, যেখানে এই ধরনের কিছু হয়েছে, সেই ধরনের ব্যাংকগুলোকে ফুল অডিট টাইপের কিছু করতেই হবে। বের করতে হবে যে কতগুলো ইরেগুলারিটিস হয়েছে, ওগুলোর সাথে জড়িত কারা। এ সময় তিনি জানান, কালো টাকা উদ্ধারে নোট বাতিলের পরিকল্পনা আপাতত নেই, তবে সরকারের সঙ্গে আলোচনা করেই অর্থ পাচারের পথ বন্ধ করা হবে। আর পাচার হওয়া টাকা ফিরে না এলেও পাচারকারীরা যেন শান্তিতে ঘুমাতে না পারে সে ব্যবস্থা করা হবে। যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে, একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদেরকে। নতুন গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো। সেক্ষেত্রে রাতারাতি সমাধান না আসলে রোজ চেষ্টা চলবে। আশ্বাস দেন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার। মূল্যস্ফীতিটা গেছে আকাশের দিকে আর রিজার্ভটা আসছে তলানের দিকে, তো দুটোকে কীভাবে রিব্যালেন্স করে মাঝে মাঝে জায়গায় নিয়ে আসা যায়, একটা রেসপেক্টেবল জায়গায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। একদিনে তো হবে, একদিন মানে কি 1 বছরও হবে না, কিন্তু আমাদেরকে নামিয়ে আনতে হবে ওইটাকে, আর এটাকে বাড়াতে হবে। খেলাপি ঋণ কমানো সহ ব্যাংকগুলোতে সুশাসন ফেরাতে আন্তর্জাতিক শুদ্ধাচার অনুসরণ করার কথাও জানান গভর্নর। উম্মনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সচিবালয়ের সংবাদ সম্মেলনের শুরুতেই আসে ছাত্র আন্দোলনে হতাহতদের প্রসঙ্গ। নানা প্রশ্নে বেশ খোলামেলাভাবেই জবাব দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পরে নিজের মত দিতে গিয়ে তিনি জানান, গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্ভব। এর তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে, আর এ নিয়ে আলোচনা হবে সংস্থাটির আবাসিক প্রতিনিধির সঙ্গে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এছাড়া যতগুলো নিবর্তনমূলক আইন রয়েছে এবং এর যেসব বিতর্কিত ধারা রয়েছে সেগুলো প্রত্যাহার বা সংশোধন হবে বলেও জানান আইন উপদেষ্টা। যতগুলা নিবর্তনমূলক আইন আছে সেটা লিস্ট করেছি। সেখানে সবচেয়ে খারাপ যে সেকশনগুলা, যেগুলির আন্ডারে আপনাদের সাংবাদিকদের হয়রানি করা হয়েছে, আপনারা মুক্ত সাংবাদিকতা থেকে বঞ্চিত হয়েছেন। আমি আমার নিজের মতামত প্রকাশ করার আগে আমাকে 10 বার চিন্তা করতে হতো, শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় ছিল। ডেফিনেটলি আমরা এগুলি বাতিল বা সংশোধনে যেটা প্রয়োজন সেটা করব। এদিকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদ হিসাব 10 দিনে দাখিল করতে বলা হয়েছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি।
রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা আন্দোলনে গিয়ে সাভারে পুলিশের গুলিতে নিহত সাজ্জাদ হোসেন সজল। হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার কথা জানাচ্ছেন স্বজনেরা। সজলের মা শাহিনা বেগম এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। নির্মম এই হত্যাকাণ্ডের বিচার চান তিনি। তাকে কিন্তু শুধু গুলি করেই ক্ষান্ত হয় নাই, তাকে আশুলিয়া থানার পুলিশের গাড়িতে উঠাইয়া তার লাশ উঠাইয়া তাকে আগুন ধরায় দিয়েছে। রাজধানীর বনশ্রীতে গুলিতে মারা যান শিক্ষার্থী মারুফ হোসেন। কান্না জড়িত কণ্ঠে বিচারের আকুতি তার বাবা শরীফুদ্দিনের। 5ই আগস্টের পর থেকে আমি একজন গর্বিত বাবা। আমার অনেক অনেক বাবারা রক্ত দিয়েছে। শুধু সজল মারুফ নয়, বিচার চেয়ে শহীদ বেদিতে জড়ো হয়েছেন অনেকে। এই গণহত্যার নির্দেশদাতাদের চিহ্নিত করে তারা চাইছেন বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার দায়ভার গ্রহণ করার জন্য, পাশাপাশি যারা শহীদ হয়েছে তাদের মধ্যে যারা অসচ্ছল তাদের দায়িত্ব গ্রহণ করার জন্য। এছাড়া যত দ্রুত সম্ভব শহীদদের পূর্ণাঙ্গ তালিকা ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বলেছেন শিক্ষকেরা। জানান আহতদের সুচিকিৎসার দাবি। হত্যার কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু তবু যারা নিহত হয়েছেন তাদের শহীদ পরিবারকে আজীবন তাদের পরিবারকে ভাতা দিয়ে যেতে হবে। তাদের পুনর্বাসন এবং তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। কোটা আন্দোলনে প্রাণ দেয়াদের জাতীয় বীরের মর্যাদা এবং জাতিসংঘের অধীনে গণহত্যার তদন্তও চাওয়া হয়েছে এই মানববন্ধনে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একদিকে বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধের আহ্বান, অন্যদিকে মিত্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ। গাজা ইস্যুতে শুরু থেকেই এমন বিতর্কিত অবস্থান যুক্তরাষ্ট্রের। মঙ্গলবার ইসরায়েলের কাছে $2000 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্বজুড়ে যখন ইসরায়েলি নারকীয়তার নিন্দার ঝড় বইছে এবং অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানো হচ্ছে, ঠিক তখন এমন পদক্ষেপ নিল বাইডেন প্রশাসন। গাজার খান ইউনিসের আরও কিছু এলাকা খালি করতে ফিলিস্তিনিদের নির্দেশ দিয়েছে ইসরায়েল। হামাস নির্মূলের নামে দক্ষিণাঞ্চলের এই শহরটিতে বেশ কিছুদিন ধরেই তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এর আগেও অঞ্চলটি বেশ কয়েকবার খালির নির্দেশ দেয় তেল আবিব। গাজায় বেসামরিক নাগরিক হত্যা এবং মানবিক বিপর্যয়ের বিষয়ে জাতিসংঘের নিন্দাকে পাত্তা দিচ্ছে না ইসরায়েল। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এই মন্তব্য করেন জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৃহস্পতিবার কাতারে গাজায় যুদ্ধবিরতির নতুন আলোচনা শুরুর কথা রয়েছে। আলোচনায় অংশ নিতে প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে ইসরায়েল। তবে আর আলোচনা করতে রাজি নয় হামাস। মে মাসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতির বাস্তবায়ন চায় তারা। এদিকে জেরুজালেমের আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা করার অধিকার চেয়ে সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের অতি ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশাপাশি পশ্চিমা বিশ্বের অনেক দেশও তার এমন দাবির নিন্দা জানিয়েছেন। পবিত্র আল আকসা মসজিদে ইহুদিদের প্রবেশের অনুমতি থাকলেও প্রার্থনা করার অনুমতি নেই। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।